আজ আমি কিছু করতে চলেছি, সেটা ভুল না ঠিক সেটা আমি জানি না। অর্চনা, কিছুক্ষণ সামলাবে কশিসকে? একটা জরুরি কাজ আছে। হ্যাঁ হ্যাঁ শালিনী, নিশ্চয়ই। শোনা কশিস, আন্টিকে বিরক্ত করবে না। তাড়াতাড়ি এসো মা। হুম। আমি ফিরে আসবো কি না সেটাও আমি জানি না। এ ডলি, চল বাইরে আয়। আজ যেটা করতে যাচ্ছি অনেকদিন আগে করা উচিত ছিল। ছাড় শালিনী, কি হয়েছে তোর? পাগল হয়ে গেছিস নাকি? মিতা, আরে শালিনী ছাড় ছাড়, কি করছিস? লেগে যাবে, ছেড়ে দে, ছাড় ছাড় বলছি, এটা লেগে যাবে, ছাড় ছাড়। আমি অনেকগুলো জীবন নষ্ট হতে দেখেছিলাম, তখন এটা ভাবিনি যে তার মধ্যে একটা জীবন আমারও হবে। দীর্ঘদিন ধরে আমাদের ধ্বংস নিশ্চিত ছিল। ব্যাস কোমল নামে একটি মেয়ে এলো, আর ভাগ্যের লিখন সত্যি হয়ে গেল। কেন কোমল নিজের রাস্তা হারিয়ে ফেলল? কেন চলতে চলতে আমাদের রাস্তায় এসে পড়ল? কেন আমাদের জীবনের মধ্যে ঢুকে পড়ল? যেটা রোপণ করা হয় সেটাই ফসল হয়ে দাঁড়ায়। অপরাধের বীজ কখন কার শরীরে বিষাক্ত ফল হয়ে রক্তের মধ্যে চারিয়ে যায় সেটা বলা কঠিন ব্যাপার। এই কেসটাতেও একটা ঘাতক বীজ বহুদিন আগে পোঁতা হয়েছিল, যা বিষ ছড়ালো ডিসেম্বর 2017-তে, যখন শালিনী ডোমেস্টিক ডিসপিউট সেলে বসে নিজের স্বামী রাজেন পাটিদারের অপেক্ষা করছিল। আমি 17ই সেপ্টেম্বর ডেট দিয়েছিলাম রাজেনকে। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ রয়েছে। ফোনটাও সুইচ অফ বলছে। মনে হচ্ছে রাজেন আজও আসবে না। তাহলে এবার মেসেজ করে দিচ্ছি, কাল আসতে বলছি। কিন্তু কালকেও যদি রাজেন না আসে না শালিনী, তাহলে মেনটেনেন্সের ওপরে কিন্তু একটা কেস করে দেব, ফাইল করে দেব কোর্টে। শালিনীর স্বামী রাজেনের সাথে ওর হয়তো আর কোনোদিন দেখা হবে না। আসলে রাজেনের ঘরে দুটো লাশ পড়েছিল। কিছুক্ষণ পরেই এই দুটো লাশের ব্যাপারে আমরা খবর পেতে চলেছিলাম। স্যার, নরেন্দ্র আর তার ছেলে রাজেন কখনো বাড়িতে তালা লাগিয়ে যান না, আর কেউ ওদেরকে বাড়ির বাইরে বেরোতেও দেখেনি। তার উপরে এই গন্ধ, স্যার এটা কোনো ইঁদুর মরা গন্ধ নয় স্যার, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। নরেন্দ্রবাবু রিটায়ার্ড মানুষ, মোবাইল ফোন রাখেন না, আর ওনার ছেলে রাজেনের ফোন সুইচ অফ বলছে। স্যার, রাজেনের দোকানেও গিয়েছিলাম স্যার, ও কাল থেকে ওখানেও আসেনি। ওনার কোনো আত্মীয় আছে? হ্যাঁ, ওনার ছোট ভাই আছেন প্রকাশ, পাশের গ্রামেই থাকেন, ফোন করে দিয়েছি, বাস চলেই আসবেন। স্যার, এখানে কিছু তো হয়েছে।
শুনুন তো, মুকেশ বাবু, কি হয়েছে? জানি না, কিছু ঠিকঠাক লাগছে না। পুলিশ গেছে ভেতরে। স্যার, এখানে আরো একটা আছে। মনে হচ্ছে এই রাজেন পাঠিদার। ইনি আমার বর্দা, নরেন্দ্র পাটিদার। এ নরেন্দ্রদার ছেলে রাজেন। এইসব কি করে হলো? এটাই তো জানতে হবে আমাদের। রাজেনের ফোনটা তার লাশের কাছেই ছিল, কিন্তু বন্ধ অবস্থায়। বাড়িতে ক্যাশ ছিল, তাতে হাত দেওয়াও হয়নি, কিন্তু ক্রাইম সিনকে লুটপাটের রূপ দেওয়া হয়েছিল। ভিকটিমের ঘরের বাইরে দাঁড় করিয়ে রাখা দুটো বাইকও আমাদের সন্দেহ বাড়িয়ে দিয়েছিল যে কে বাড়িতে ঢুকেছিল আর এই ডবল মার্ডার করে দিল। এই দুটো বাইক কি বাপ ছেলের? স্যার, এই বাইকটা রাজেন্দার, আর এটা জানি না। পাড়াতে আর কেউ আছে যে নিজের বাইক এখানে পার্ক করে? স্যার, আমার তো মনে হয় না, কিন্তু দেখছি। তাড়াতাড়ি খোঁজ না। স্যার, মদের বোতলগুলো প্রায় খালি আছে, আর কোনো গ্লাসও পাওয়া যায়নি। খাবার কোনো প্লেটস পাওনি তুমি? না স্যার, হয়তো একাধিক খুনি ছিল, যাওয়ার আগে সবকিছু পরিষ্কার করে রেখে গেছে। নয়তো স্যার শুধু এই দুজন লোকই থাকতো এই বাড়িতে। হতে পারে খাবারই বানায়নি, বাবা ছেলে দুজনে বাইরে গিয়ে খাবার প্ল্যান করেছিল, বা হয়তো অন্য কিছু। দুজনের মৃত্যুই প্রায় একই সময় হয়েছে, আর মেরে ফেলার জন্যই হামলাটা করা হয়েছিল। রাজেন পাটিদারের রক্তে অ্যালকোহলের মাত্রা অনেক বেশি ছিল। খুনটা কি কাল রাতে হয়েছে না আজ সকালে? 16ই সেপ্টেম্বর সকাল 5:30 থেকে 6:30 মধ্যে। অ্যাটাকটা খুব ভয়ঙ্কর ছিল ইন্সপেক্টর। হামলার জন্য ছুরি কিংবা চপার ইউজ করা হয়েছে। রাজেনের ওপর 11 বার স্ট্যাবিং হয়েছে। আর নরেন্দ্র? মাথায় একটা চোট রয়েছে, সেটা হয়তো বাথরুমে পড়ে যাওয়ার জন্য হয়েছে। পেটে যে ক্ষতটা রয়েছে সেটা ছুরি বা চপার দিয়ে করা হয়েছে। তার মানে দুটো বডি 16ই সেপ্টেম্বর সারাদিন আর আজ সকাল 11:30 পর্যন্ত ঘরে দিয়েছিল। তারপর প্রতিবেশীরা দুর্গন্ধ পায়। আপনি বলছিলেন যে ঘরটা বাইরে থেকে বন্ধ ছিল, তার মানে বাড়িতে দুদিন ধরে কেউ ঢোকেইনি? কাগজওয়ালা, দুধওয়ালা কিংবা অন্য কেউ? স্যার, আমি এই তালাটা এর আগে কখনো দেখিনি এদের দরজায়। আমি জানি না এটা এদের না অন্য কারুর। মনু, তোমার বাবা প্রকাশ বেশি কিছু বলছেন না? স্যার, আসলে বাবা আর জ্যাঠার মধ্যে লাস্ট 10 বছর কোনো কথাবার্তা নেই। আর বাবা তো এই বাড়িতে অনেক বছর পর এলেন। কেন? স্যার, রাজেন বিবাহিত ছিল, কিন্তু প্রতিবেশীরা বলছে কেউই রাজেনের স্ত্রী শালিনীকে গত 5-6 মাস ধরে দেখেইনি। মনু, এনার স্ত্রী শালিনী কোথায়? স্যার, রাজেন দাদার শালিনী বৌদি আলাদা হয়ে গেছিল, মানে আলাদা আলাদা থাকছিল। শালিনী বৌদি নিজের বাপের বাড়িতে মেয়ে আর 2 ভাইকে নিয়ে থাকে। তাহলে এই ব্যাপারটা ওকে কেউ জানিয়েছে? করেনি স্যার। প্রতিবেশীদের কাছে না ওর নাম্বার আছে আর না ঠিকানা। নাম্বার আমার কাছে আছে ম্যাডাম। হ্যালো, শালিনী পাটিদার? হ্যাঁ বলছি। আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দেবিকা বলছি, তোমার স্বামী রাজেনের বাড়ি থেকে। কি হয়েছে বলুন তো? তোমার স্বামী রাজেন আর শ্বশুর নরেন্দ্র দুজনেই খুন হয়েছে। শালিনী? কিভাবে? কখন হলো এটা? স্যার, রাজেনের বাড়ির বাইরে যে আরেকটা বাইক দাঁড়িয়েছিল সেটা পাড়ার কারণ নয়। তাহলে রাজেনের বাড়ির বাইরে রাখা ছিল কেন? এখনো অবধি জানা যায়নি স্যার। বাইকের নাম্বার আরটিওতে পাঠিয়েছি। স্যার, এই নাম্বার প্লেটটা যদি জালি হয় তবে বাইক খুনির হতেই পারে। এই নরেন্দ্র পাটিরা রিটায়ার্ড সরকারি কর্মচারী ছিল? আগে হ্যাঁ স্যার, মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ভাইস প্রিন্সিপাল রূপে রিটায়ার হয়েছিলেন। আর তার ছেলে রাজেন? রাজেনের কোনো ফিক্সড চাকরি ছিল না স্যার। এই লোকজনদের টাকা ধার দিত, লেনদেন করতো স্যার। ধার দেওয়ার মতো টাকা পেতো কোথা থেকে রাজেন? এখনো পর্যন্ত ক্লিয়ার নয় স্যার। পাড়ার লোকজনরা বলছিল যে ওর বাবার পিএফ এর অ্যাকাউন্ট থেকে ও একটা দোকান কিনেছিল, ওখানেই লেনদেনের ব্যবসা করতো। আর রাজেনের বউ শালিনী?
শনাক্তকরণে গেছে স্যার। রাজেন সুদে টাকা খাটাতো, তার মানে লেনদেনের কারণে মার্ডার হয়নি তো, নাকি পার্সোনাল অ্যাঙ্গেল? স্যার রাজেনের বডিতে 11টা স্ট্যাপস পাওয়া গেছে, আর প্রত্যেকটাই ডিপ। ব্যাপারটা দেখে তো পার্সোনালি মনে হচ্ছে। যদি কোনো পার্সোনাল ব্যাপার হয় তাহলে আমরা কি করে জানবো স্যার? স্যার এরা তো পাড়ার কারোর সাথে কথাই বলতো না। আর নরেন্দ্রবাবু রিটায়ার হয়ে যাওয়ার পর তো উনি তো সারাদিন বাড়িতেই থাকতেন, আর সকাল সন্ধে উনি চেয়ারে বসে খবরের কাগজ পড়তেন। খুবই সাদাসিধে মানুষ ছিলেন নরেন্দ্রবাবু, না কারোর সঙ্গে কোনো ঝগড়া, না কোনো কথা কাটাকাটি। এই রাজেনের স্ত্রী শালিনী কবে আলাদা হয়েছে আর কেন? কিছু মাস আগে শালিনী এখান থেকে চলে গেছিল, কিন্তু কেন গেছিল সেটা জানি না স্যার। নরেন্দ্রবাবুর সঙ্গে ওর ছোট ভাইয়ের নাকি খুব একটা ভালো বনতো না, কেউ কারোর বাড়িও নাকি যেত না সেরকম ভাবে। তবে কেউ তো যেতে আসতো নিশ্চয়ই। আচ্ছা, ওনার বাড়িতে কোনো কাজের লোকও আসতো না নাকি? হ্যাঁ স্যার, একজন আছেন, মাঝে সাঝে দেখেছি ওকে এখানে আসতে। ওর নাম বাবুরাম। রাম রাম নরেন্দ্রবাবু। আরে রাম রাম বাবুরাম, এসো। কোথায় পাবো এই বাবুরামকে? স্যার এটা তো জানি না, তবে ওর নাম বাবুরাম এটা আমি জানি। হয়তো উনি নরেন্দ্রবাবুর পরিচিত কেউ, কিন্তু ওনাকেও বেশ কিছুদিন এখানে আসতে দেখিনি। আপনারা শালিনীকে জিজ্ঞেস করুন, ও নিশ্চয়ই জানে বাবুরাম এখন কোথায় আছে। আপনারা কেউ কিছু তো নিশ্চয়ই জানবেন। রাজেন আর শালিনী কেন আলাদা হয়েছে? সেটা তো বলতে পারবো না স্যার, কিন্তু একটা উড়ো খবর ঠিকই শুনেছিলাম যে শালিনী নাকি ওর দুই ছোট ভাইকে এখানে ডেকে নিয়েছিল। হয়তো এটা নিয়েই রাজেনের সাথে ওর ঝামেলা। এটা সত্যি যে রাজন এটা পছন্দ করতো না, যে আমি আমার ছোট ভাইগুলোকে ডেকেছিলাম আমার বাড়ি থাকতে। কত ছোট তোমার এই দুজন ভাই? নাবালক। অমিত 16 বছরের, আর ওর ছোট অতুল 14ই পড়বে। খুব ভয়ঙ্করভাবে খুন করা হয়েছে তোমার স্বামী আর শ্বশুরকে। কোনো আন্দাজ আছে কেন এটা হয়েছে? কাউকে সন্দেহ করো? কি বলবো স্যার, আমি তো ওখানে ছিলামও না। আসলে আমি রাজনের অপেক্ষা করছিলাম ডোমেস্টিক ডিসপিউট সেলে। ও না আসায় আমি বাড়িতেও গিয়েছিলাম, ওখানে তালা লাগানো ছিল। তোমার আর রাজেনের ভেতরে সমস্যাটা কি ছিল? শুধু এটুকুই, রাজেন নিজের বাড়িতে তোমার দুজন ভাইকে থাকতে দিতে চায়নি? হ্যাঁ, আমার ভাইরা এখনো খুব ছোট, ওদের আমাকে প্রয়োজন। কিন্তু এই কথাটা রাজেন কখনো বুঝতেই চাইতো না। কিছুদিন তো থাকতে দাও রাজেন, ওদের আর কেউ নেই। আমাদের বাচ্চা কাশিস ছাড়া আমাদের আর কেউ নেই শালিনী। আমি কি কশিসের যত্নে অবহেলা করেছি? আগেও যেন না হয় সেই জন্যই বলছি। আর এটা কি সব দায়িত্ব তোমার মাথায় নেওয়ার কি দরকার? তোমার বোন সোনিয়াও তো আছে, ও তো ওদের জন্য কিছু করতে পারে। আমি বড় রাজেন, আমার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু নিজের পরিবারের উপর তোমার কোনো দায়িত্ব নেই। দেখো শালিনী, অনেক হয়ে গেছে। ওদেরকে বলে দাও যেন আজই চলে যায়। ওদেরকে আমি আর সহ্য করতে পারছি না। এটাকে আমার অর্ডারই ধরে নাও। আর আজকের পর এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তোমার বোন সোনিয়া, ও কোথায় থাকে? এখানেই, ভোপালে। ও বেচারি তো নিজের সমস্যা নিয়েই নাজেহাল। গত মাসেই ওর স্বামী ধীরজের অ্যাক্সিডেন্ট হয়েছে। সোনিয়া বাড়িতেই ওর দেখাশোনা করছে। এই অবস্থায় অমিত আর অতুলকে কিভাবে পাঠাতাম আমি ওর কাছে? ওঠো আস্তে আস্তে। দাদা, এবার ঠিক আছে? সিদ্ধার্থ শোন, আমার ম্যানেজার অশ্বিনবাবুর বাড়িটা চিনিস তো? এক্ষুনি যা গিয়ে বলেতে আমি খুব তাড়াতাড়ি অফিস জয়েন করে নেব। এসব কি কথা তুমি বলছো দাদা? তুমি রেস্ট নাও, না তো একটা লম্বা ছুটি নিয়ে নাও, না হলে অন্য একটা চাকরি খোঁজো। তুমি ঠিক করে দাঁড়াতেও পারছো না, এইভাবে তুমি কি করে কাজ করবে? শোনে, যদি এরকম করে বসে থাকি না, তাহলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। দাদা, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, এখন তুমি শুধু রেস্ট নাও। আচ্ছা, আমি আসছি।
আমার সামনে রাজেন আর কোনো রাস্তাই রাখেনি। তাই আমি আমার মেয়ে কাশিসকে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাই, অমিত আর অতুলের সাথে। তোমার বাপের বাড়িতে তোমার বাবা মা নেই? আমার বাবা আমার মাকে অনেক বছর আগে ছেড়ে চলে গেছেন। আমার মনেও নেই কবে, আমি তখন অনেক ছোট ছিলাম। আর মা? মাও কিছুদিন আগে হঠাৎ করে ছেড়ে চলে যায়, কোনো কিছু না জানিয়ে। কোনো তো কারণ থাকবে। আমার মা খুব উদাসীন থাকতো, কিছু বলতোই না যে এত কি চিন্তা ভাবনা করছে। ব্যাস একদিন হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু গেল কোথায়? কোনো আত্মীয়ের বাড়ি নাকি অন্য কোথাও? কিচ্ছু জানি না স্যার, শুধু এটুকু জানি যে আমার মা আমার দুটো ছোট ভাইকে একলা ফেলে চলে গিয়েছে। তুমি রাজেনের বাড়ি ছেড়ে দিলে, তাহলে ডোমেস্টিক ডিসপিউট সেলে কি ব্যাপার চলছিল তোমাদের মধ্যে? রাজনের বাড়ি থেকে চলে যাওয়ার পরে রাজন প্রায় দিন আমার বাপের বাড়ি আসতো, আমাকে জোর করত, আমাকে খুব মারধরও করত, আর একটাই কথা বলতো যে ফিরে এসো কাশিসকে নিয়ে। আমার মুখে তর্ক করিস? তোর ওই দুটো বেকার ভাইয়ের জন্য আমার সংসার নষ্ট করছিস তুই? হ্যাঁ, তোকে বিয়ে করে খুব বড় ভুল করেছি আমি। আমি তোমার বাবার যত্ন অনেক মন দিয়ে করেছি। কখনো বলেছি তোমায় যে উনি আমাদের সঙ্গে থাকতে পারেন না? নাকি বলেছি যে তুমি ওনার দায়িত্ব নিতে পারো না? আরে উনি হলো আমার বাবা। এরা দুজন আমার ছোট ভাই। আবার তর্ক করছিস? দেখ দেখ, তুই চুপচাপ কশিসকে নিয়ে বাড়ি চলে আয়, না হলে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেবো তোর কাছে। তারপর এখানে এসে হাত জোড় করলেও আমার বাড়ির দরজা তোর জন্য খুলবে না, মনে রাখিস। তুমি এভাবে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারো না রাজেন। আমি দায়িত্ব এড়িয়ে যাচ্ছি? হ্যাঁ, একদম তোর মায়ের দেখানো পথে তুই চলছিস। যেমন মা তার তেমন মেয়ে। প্রত্যেক দিনও আসতো, আমাকে মারতো। রোজকার এই ঝামেলায় আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। তারপর একদিন সাহস করে আমি পুলিশ কমপ্লেন করে দিলাম। তারপর রাজেন ডাইভোর্সের হুমকি দিল, কিন্তু আমি ডাইভোর্স চাইনি। আমি আমার জীবন চেয়েছিলাম, আমার পরিবার চেয়েছিলাম, কিন্তু আমার উপর তো দায়িত্বও ছিল আমার দুই ভাইয়ের। আমাকে দুটো বাড়ি সামলাতে হতো, আমার নিজের আর আমার ভাইদের। এটা কি কোনো পাপ, কোনো অপরাধ যে একজন মহিলা তার দুই ভাইয়ের খেয়াল রাখতে চাইছে? শালিনী, এই বাবুরামকে কোথায় পাবো? উনি তো আমার শ্বশুরমশাইয়ের কিছু পার্সোনাল কাজের জন্য আসতেন। আমি চলে যাওয়ার পরে যদি ওকে রাখা হয়ে থাকে তাহলে আমি জানি না, না হলে 7 মাস আগে অবধি তো বাড়ির সমস্ত কাজ আমিই করতাম। সব কাজ হাসি মুখে করতাম, কাউকে কখনো অভিযোগ করতে দিইনি। আমার মেয়ে, আমার স্বামী, শ্বশুরমশাই সবার খেয়াল রাখতাম। এই বাবুরামের কোনো ছবি আমাদের কাছে নেই, না কোনো নাম্বার, না কোনো অ্যাড্রেস। গরৌরিয়া নগরেও ওর ব্যাপারে কেউ কিচ্ছু জানে না গুরু। আর 15ই সেপ্টেম্বর থেকে এই লোকটা কাজেও আসেনি। একদমই তাই। আর যেভাবেই দুটো মার্ডার হয়েছে দেখে তো পার্সোনাল শত্রুতাই মনে হচ্ছে গুরু। কোনো চুরি হয়েছে দেখে মনে হচ্ছে না, কিন্তু চুরি হয়েছে সেটা বোঝানো হয়েছে। আমি খোঁজ নিয়ে নিচ্ছি এই বাবুরামের। হতে পারে এই বাবুরামই খুনের সূত্র কিংবা মাধ্যম। এই খুনে শালিনীর হাত থাকতেও পারে, তবে এত তাড়াতাড়ি সিদ্ধান্তটাও ঠিক না। ডোমেস্টিক ডিসপিউট সেল থেকে খোঁজ নাও যে ওদের দুজনের মধ্যে ব্যাপারটা কি ছিল। আরও একটা ব্যাপার আছে স্যার, শালিনী এই খুনটা করুক বা না করুক, আমার মনে হচ্ছে আমাদের কাছে ও কিছু লুকোচ্ছে, পুরো সত্যিটা বলছে না। লোকে মিথ্যে বলতে পারে, সত্যিকে গোপন করতে পারে, কিন্তু সত্যের পদচিহ্ন ঠিকই একদিন দেখা যায়, আর মিথ্যের পর্দাটা ফাঁস হয়ে যায়। স্যার, আমরা রাজেন বাবুর ফোনের পাসওয়ার্ডটা ক্র্যাক করে ফেলেছি। 15ই সেপ্টেম্বর রাত 2টোর সময়, মানে 16ই সেপ্টেম্বর ওনার ফোনটা অ্যাক্টিভ ছিল, কথাও বলেছেন। রাজেন ফোন করেছিল না ওকে কেউ ফোন করেছিল? ওনার কাছে কল এসেছিল, মনু নামের কেউ হবে। মনু? মনু পাটিদার? এই মনু পাটিদার তো ভিকটিমের খুঁড়তো ভাই, কিন্তু ও কিছু বললো না কেন? হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন। 15ই সেপ্টেম্বর রাতে দাদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, কিন্তু এক্স্যাক্ট টাইম ওটা আমার মনে নেই স্যার। 15 তারিখ 2:15 নাগাদ, মানে 16 তারিখ সকালে কথা হয়েছে তোমার সাথে? হ্যাঁ স্যার, অনেক রাতে কথা হয়েছিল। তবে আর দেরি না করে আমাদের থানায় চলে এসো। আমাদেরও জানতে হবে যে 2:15 সময় তোমার রাজেনের সঙ্গে কি এমন কথা হয়েছিল, সেটাও আবার তার মৃত্যুর আগে। আমি 17ই সেপ্টেম্বর ডেট দিয়েছিলাম রাজেনকে,
যে যাতে আসে আর নিজের যা বক্তব্য আমাকে বলে। ডিভোর্স নেবে নাকি মিটমাট করবে? আর এই শেষ সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজেন খুন হয়ে গেল, তার সাথে ওর বাবাও খুন হলো। আসলে কি বলো তো দেবিকা, আমি নিশ্চিত হয়ে বলতে পারবো না যে এই ডাবল মার্ডারে শালিনীর হাত আছে না নেই, কিন্তু হ্যাঁ 17 সেপ্টেম্বর শালিনী এখানেই ছিল, রাজেনের অপেক্ষা করছিল। এখনো ড্রামা করছিল নাকি সত্যি অপেক্ষা করছিল সেটা আমার পক্ষে বলা খুব কঠিন। যতই হোক আমি একজন কাউন্সিলর, গোয়েন্দা নই। বন্ধনা, আপনার কি মনে হয় রাজেন কি সত্যি শালিনীকে ডিভোর্স দিতে চেয়েছিল নাকি মিটমাট করতে চেয়েছিল? আসলে কি বলো তো, এই রাজেনের ক্যারেক্টারটা আমি ঠিকঠাক বুঝতে পারিনি, আর না এটা বুঝতে পেরেছি যে শালিনীর মাথায় এখন কি চলছে। কেন? এই কেসটা আমাদের কাছে কমপ্লেন হিসেবে এসেছিল শালিনীর পক্ষ থেকে, যে রাজেন নাকি ওকে মারে। আর আমি যখন ওদেরকে মুখোমুখি বসিয়ে এখানে মীমাংসার চেষ্টা করছিলাম তখন রাজেন বলল ওর নাকি ডিভোর্স চাই। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়ে গেছে, এই ল্যাটা এখানেই চুকিয়ে দেয়। আমি ডিভোর্সের জন্য রাজি। যদি তোমরা দুজনেই এটা চাও তো লড়াই ঝগড়া করার আগেই এটা করে নেওয়া উচিত, তাই তো শালিনী? আমি এখনো ডাইভোর্সের নাম পর্যন্ত নিইনি। আমি চাই না ডাইভোর্স। তাহলে আর তুই কি চাস? হ্যাঁ, দু নৌকায় পা দিয়ে চলবি? একদিকে তুই তোর বাপের বাড়ি সামলাবি আর একদিকে আমি তোর কথায় উঠবো বসবো? না সংসারের দায়িত্ব, না সন্তানের দায়িত্ব? আমি আমি বাড়ি ফিরতে রাজি আছি। প্রথমে তো রাজেন ডিভোর্সের কথা বলে চমকে দিল, আর তারপর শালিনী, যে একজন নির্যাতিতা হিসেবে আমার কাছে এসেছিল, হঠাৎ করে ওর সাথে ওর সংসারে ফিরে যেতে চাইলো। কারণ রাজেন ডিভোর্সের কথা বলেছিল? হয়তো সেটাই একটা কারণ। ব্যাপারটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। আমি যখন রাজেনকে বললাম ডিভোর্সের পর কিরকম কি খরচাপাতি হবে, মানে মেনটেনেন্স আর ভরণ পোষণের, তারপর আবার পাল্টি খেয়ে গেল, বলল যে আমি রাজি আছি যদি শালিনী আমার সঙ্গে ফিরতে চায়। 17 সেপ্টেম্বর সবকিছু ফুল অ্যান্ড ফাইনাল হতো, যে ডিভোর্স নেবে নাকি একসাথে থাকবে। কিন্তু তার আগেই মার্ডার হয়ে গেল। কথা যখন হচ্ছে তাহলে আরও একটা কথা বলি। আমার প্রথম থেকেই ডাউট ছিল যে শালিনী শ্বশুরবাড়ি ছাড়ার পেছনে অন্য কোনো কারণ আছে। মানে নিজের ভাইদের দেখাশুনো করা ছাড়া অন্য কোনো কারণ? হ্যাঁ, আমার কাছে এটা প্রমাণ করার তো কোনো পোক্ত প্রমাণ নেই, কিন্তু আমার মনে হয় এই স্বামী স্ত্রীর মাঝে আরও কেউ আছে। শালিনীর নাকি রাজেনের? রাজেনের। মনে, তুই এই কলটার ব্যাপারে কেন বলিসনি? তুই রাজেনকে রাত্রিবেলা ফোন করেছিলি, আর পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী রাজেনের মৃত্যুটা ভোর 5:30 থেকে 6:30টার মধ্যে হয়েছে। মনো, খুনের আগে রাজেন কারোর সাথে বসে প্রচুর মদ খেয়েছে, সেটা কি তুই ছিলিস? একদম নয় স্যার, আমি তো বাড়িতেই ছিলাম, বাড়ি থেকেই ফোন করেছিলাম। রাত 1:45-র সময় হয় কেউ এমার্জেন্সিতে ফোন করে, নয় চেক করতে। স্যার আমি তো রাত্রিবেলায় রাজেন দাদাকে এই কারণে ফোন করেছিলাম যে আমি 3 লাখ টাকা ওর থেকে লোন নেওয়ার জন্য রেডি আছি। আর সেটা রাত্রি 1:45-র সময় বলার দরকার পড়লো? স্যার তার ঠিক একদিন আগে 15 তারিখ বিকেলে দাদা আমার দোকানে এসেছিল। আর এই অফারের কথা তো আমরা তো অনেকদিন ধরে বলছি। কেমন অফার? এটাই যে দাদা আমার জন্য টাকার জোগাড় যন্ত্র করছিল লোনের জন্য। আর রাজেন টাকাটা কোথা থেকে জোগাড় করতো? বাড়ি বিক্রি করে। তো তুই কি সত্যি বাড়ি বিক্রি করবি? ভালো অফার পেলাম তো আর কি করা যাবে। দেখ, দোকানটা তো আছেই, উপরে একটা ঘর করে দেবো, বাবা ওখানেই থাকবে আর আমি নিচে দোকানে। বাড়ির টাকা দিয়ে দেবো রোলিংয়ে, আর মজাই মজা। আর শালিনী বৌদি আর কাশিস, ওরা দুজন কি ফিরছে না নাকি? ওদের কথা ছাড়, কাজের কথা বল। তুই নতুন দোকান করবি বলছিলিস না? এটাই একদম সঠিক সময়। আমি তোকে ব্যাংকের থেকেও কম সুদে লোন দেব, এতে তোরও কিছু লাভ হবে আর আমারও। আমি ভেবে বলছি তোকে দাদা। ভাব, কিন্তু বেশি না। ক্যাশ টাকা কখনো হাতে থাকে না, সবাই লোন চাইছে। আর তুই তো আমার নিজের ভাই, তোর লাভ মানে আমার লাভ, এর থেকে ভালো আইডিয়া কি হতে পারে? বাড়ির টাকা বাড়িতেই থাকবে না? আমি ইতস্তত ছিলাম, কারণ আমি জানতাম রাজেন দাদার স্বভাবের ব্যাপারে। কি স্বভাব? স্যার রাজেন দাদা, কেউ যদি লোনের কিস্তি দিতে একদিন দেরি করতো না, তাহলে ও তাকে বড্ড অপমান করতো, বাজে বাজে কথা বলতো, তুই করে কথা বলতো, বাড়ি থেকে জিনিসপত্র তুলে নিয়ে যেত। আমি এই ঝামেলায় পড়তে চাইনি, তবুও কম সুদের লোভ ছিল। তাই আমি রাত্রে ভাবতে লাগলাম আর ফোন করলাম ওকে। স্যার আমাকে বিশ্বাস করুন, আমি কিন্তু মিথ্যে বলছি না। রাজেন বাড়ি বিক্রি করছিল কিভাবে? ওর বউ জানতো যে ও বাড়ি বিক্রি করছে এইভাবে? এদের মধ্যে সবকিছু মিটছিল না ডিভোর্স? এসব আমি কি করে জানবো স্যার? তাই তো আমি দাদাকে সামনাসামনি নিজে জিজ্ঞেস করেছিলাম, শালিনী বৌদি আর কাশিস বাড়ি বিক্রি করলে ওদের কি হবে? তোর কথা একটু বিশ্বাস হচ্ছে না।
নে এবার সত্যি বল, তোর জেঠু আর তার ছেলে রাজেনকে কে খুন করলো? স্যার আমি কি করে জানবো স্যার? আপনি আমার মা বাবাকে জিজ্ঞেস করে নিন। আপনার ওই ফোনের লোকেশন বার করেন না, ওটাই বার করুন, ওখানেই আমার বাড়ির ঠিকানা দেখাবে। তুই এটাও জানিস যে আমরা ফোনের লোকেশন বার করি? স্যার টিভিতে তো ক্রাইম শোগুলোতে তাই দেখায় না। আর এটাও দেখায় যে যত বড় ক্রিমিনালই হোক শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। স্যার আমি কোনো ক্রিমিনাল নই স্যার। আমি ওই রাতে বাড়িতেই ছিলাম, আমি আমার নিজের ঘরে ছিলাম। গন্ডগোল আছে। আগে হ্যাঁ স্যার। স্যার সত্যি কি এরকম হতে পারে যে রাজেন বাড়ি বিক্রি করতে চলেছে আর ওর বউ এই ব্যাপারে কিচ্ছু জানে না? আমার মনে হয় এখানে অনেকে অনেক কিছু বলছে না। রাজেনের উদ্দেশ্য যদি বাড়িটা বিক্রি করা ছিল, তবে এই ব্যাপারে কারোর সঙ্গে তো নিশ্চয়ই কথা বলেছে। কেউ তো ছিল যে বাড়িটাও কিনতো। আর বাড়ি বিক্রি করার ব্যাপারে কারোর আপত্তিও থাকতে পারে, হয় শালিনী নয়তো রাজেনের বাবা নরেনবাবু। কেননা এই বাড়িটা তার সারা জীবনের সঞ্চয়। স্যার মনুর বাবা প্রকাশ আর রাজেনের বাবা নরেন্দ্র দুজনেই ভাই ছিলেন, আর দুজনের মধ্যে ঝামেলাও ছিল। 10 বছর কেউ কারোর সাথে কথা বলে না। বাড়িটা নরেন্দ্র নিজে বানিয়েছিল নাকি পৈতৃক? আর যদি পৈতৃক হয় তাহলে এটা পারিবারিক ঝামেলা দুই ভাইয়ের মধ্যে। স্যার কি করছেন স্যার? আপনাদের তো আমি পরিষ্কার বলে দিলাম যে আমি কিছু জানি না। স্যার আমি কিছু করিনি স্যার, আমায় ছেড়ে দিন। হ্যালো, প্রকাশ পাঠিদার, আমি সাব ইন্সপেক্টর ঠাকুর বলছি। হ্যাঁ বলুন, আপনার সঙ্গে কিছু কথা আছে। কি ব্যাপারে? আপনার বড়দা নরেন্দ্র আর ভাইপো রাজেনের খুনের ব্যাপারে। আর এগুলো ছাড়া যদি আরো কিছু কথা থাকে তখন সেগুলো হবে। স্যার আমি তো এটা প্রথমবার শুনছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে রাজেন বাড়ি বিক্রি করতে চেয়েছিল, আর তাও আমাকে না বলে। শালিনী আমাদের সঙ্গে লুকোচুরি কে খেলছে? মনু না তুমি? আমি রাজনের বিষয়ে কেন কিছু লুকোবো স্যার? আমার বাচ্চার বাবাও। সব মিটিয়ে আমি বাড়ি ফিরতে চেয়েছিলাম। তুমি সত্যিই বাড়ি ফিরতে চাইছিলে? স্যার আপনি আমাকে সন্দেহ করছেন? আমাকে? স্যার, আরটিও পেপার। রাজেনের বাইকের কাছে যে বাইকটা পার্ক করা ছিল, ওটা কোনো জিতেন্দ্র চৌবের নামে রেজিস্টার আছে। এই জিতেন্দ্র রাজেনের পাড়ায় থাকে? না স্যার, ওর পাড়া থেকে অনেকটা দূরের অ্যাড্রেস। ট্র্যাক করে নিয়েছি ওকে, জিতেন্দ্র নাম্বারটাও পেয়ে গেছি, কিন্তু এখনো ওকে ফোন করা হয়নি স্যার। এক্ষুনি তোলো। স্যার আপনি যে ওই বাবুরামের কথা বলেছিলেন, ওই পাটিদারদের বাড়িতে যে কাজ করতো, রাম রাম নরেন্দ্র বাবু। ও হাওয়া হয়ে গেছে ভোপাল থেকে, গায়েব। কবে গায়েব হলো? সেটা তো ঠিক মতো কেউ বলতে পারছে না। ওর মোবাইল নাম্বারটা পেয়েছি কিন্তু বন্ধ, আর লোকটা জিনিসপত্র নিয়েই পালিয়েছে। গুরু, এই বাবুরামকে কিন্তু আমাদের যেভাবেই হোক ধরতে হবে। এই কেসের ইম্পর্টেন্ট টার্ন আউট হতে পারে। তবে একটা সূত্র আমরাও পেয়েছি। ওই যে বাইকটার ব্যাপারে আমি তোকে বলেছিলাম না, রাজেনের বাড়ির বাইরে ছিল। ওর মালিককে ট্রেস করতে পেরেছি, তুলে নিয়েছি ওকে। স্যার বাইক ছাড়াতে পারিনি, তাই আপনি ওটা ওখানে পেয়েছেন। ছাড়াতে পারিসনি? বন্ধক রেখেছিলিস রাজেনের কাছে? ওর কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলাম, শুধু 15,000 ফেরত দিতে পেরেছিলাম। আর 1 বছরের বেশি হয়ে গেছিল, আর টাকা ফেরত দিতে পারেনি তো বাইকটা নিয়ে ও চলে গেছিল। আর রাজেন্দা বাইকটা নিয়ে যেও না প্লিজ, আমার কাজ আটকে যাবে। রাজেন্দা আমি অফিসে যাই এটা করে। অফিসে যাস তো তুই, তার মানে মাসের শেষে স্যালারিও পাস তুই, আর ওই টাকায় সংসারও চলে, গাড়িতে পেট্রোলও ভরিস। আরে সালা, কিস্তির কথা তো ছেড়েই দে, ঠিক করে সুদের টাকাটাও এখনো দিতে পারিসনি তুই আমায়। ফেরত দিয়ে দেবো। তো দিয়ে দে, তোকে বাইক ফিরিয়ে দেবো। 6 মাস আছে তোর কাছে, পুরো টাকাটা পেয়ে গেলে ঠিক আছে, নাহলে বেচে দেবো এটা। রাজেন্দা এরকম করো না তুমি প্লিজ। ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে নেয় তাহলে ঘোড়া খাবে কি? টাকা নিয়ে আসবি, বাইক দিয়ে দেবো। কিভাবে আমি ওনাকে আটকাতাম স্যার আপনি নিজেই বলুন। 4 মাস পর্যন্ত কিচ্ছু দিতে পারিনি, আর বাইক ওখানেই পড়েছিল। আর তুই ওখানে পৌঁছলি 15ই সেপ্টেম্বর রাতে। রাগের বশে তুই ওকে মেরে ফেললি, আর সেই সঙ্গে ওর বাবাকেও। তোর সাগরেদ কে ছিল? অন্য কোনো দেনাদার? এসব কি বলছেন স্যার আপনি? আমি সৎ মানুষ আর সৎ পথেই টাকা রোজগার করি। আমি ওনার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলাম আমার বোনের বিয়ে দেওয়ার জন্য, কারণ আমি ওনাকে আগের থেকেই চিনতাম। আর আমি আজ পর্যন্ত কোনো ভুল কাজ করিনি। চুপ করে থাকাটাও একটা অন্যায়। তোর এই বাইকের ছবি প্রত্যেকটা কাগজে ছাপা হয়েছে। এটা হতেই পারে না যে তোর চোখে পড়েনি। দেখেছিলাম। তবু চুপ থাকলি, কারণ খুনটা তুই করেছিস। এসব কিছুই নয় স্যার, আমি ভয় পেয়েছিলাম। আপনারা এমনভাবে বাইকের ছবিটা ছেপেছিলেন যেন বাইকের মালিকই খুনি। তাই ভেবেছিলাম যদি সামনে যাই তাহলে আমি ফেঁসে যাব। তার মানে কি এখন ফেঁসে নেই? স্যার আমি একজন সাধারণ মানুষ, আমার একটাই ভুল যে আমি লোনটা ফেরত দিতে পারিনি। সত্যি বলছি, আমার ফেরত দেওয়ার ইচ্ছে ছিল, ফেরতও দিতাম। রাজেন্দা যখন বাইকটা নিয়ে চলে গেল না, খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু ও তো নিজের জায়গায় ভুল ছিল না। উনার ওপর কিন্তু আমার কোনো আক্রোশই ছিল না। আক্রোশ?
আক্রোশ ভুল শব্দ। দ্বন্দ্ব ছিল আমাদের মধ্যে, দ্বন্দ্ব। কারণ জমি। রাজেন যে বাড়ি বিক্রি করছিল পৈতৃক ছিল। প্রথম কথা হচ্ছে আমি তো জানতাম না যে রাজেন ওই বাড়িটা বিক্রি করতে চলেছে। আমি কি করে জানবো? দ্বিতীয়ত ওটা পৈতৃক ছিলই না। বর্দা নিজের ইনকামের টাকায় ওই বাড়িটা করেছিল। তবে কোন জমি নিয়ে সমস্যা হয়েছিল? পৈতৃক জমি। বর্দা খুব গোয়ার টাইপের লোক ছিল। বেশিরভাগটাই নিজের কাছে রেখে আমাকে ছোট জমি দিল, যেখানে দরকারটা আমার বেশি ছিল। কথাটা পুরনো, কিন্তু রাগ তো হয়েছে। কিন্তু রাজেন আর মনুর মধ্যে বন্ধুত্ব ছিল। ওরা মাঝে মধ্যে দেখা করতো, কথা বলতো। তবে ওদের মধ্যে কি কথা হতো সেটা আমি জানি না। কিন্তু রাজেন বাড়ি বিক্রি করছে এই কথাটা শুধু মনু জানতো, শালিনীও জানতো না। এটা কি করে সম্ভব? স্যার, আপনি মনুকে সন্দেহ করছেন? স্যার, একটু ভাবুন, মনু যদি রাজেন আর বর্দাকে মারতো তাহলে ওই বাড়িটা কি ওরও হয়ে যেত? তা তো নয়। শালিনী আর কাশিসের হয়ে যেত। হতো কি হতো না সেটা জেনে আমার কি লাভ? আমি তো ওই বাড়িটা পেতাম না। স্যার, স্যার মনু কিছু করেনি, প্লিজ ওকে ছেড়ে দিন। প্রকাশবাবু একজন আছে বাবুরাম, যে আপনার দাদার বাড়িতে কাজ করত। এটা কি ওর কারসাজি হতে পারে? যে কেউ ওকে টাকা দিয়েছে এইসব করার জন্য? প্রকাশবাবু বাবুরাম কি এরকম কিছু করতে পারে? স্যার, এই যে বাবুরাম ছেলেটা, ও আসলে বর্দা যে কলেজে পড়াতেন ওখানে ছোটখাটো কাজকর্ম করত। আর আর এখন আমি কি করে বলবো ও বর্দাকে খুন করেছে কি করেনি? হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মনু করেনি। আপনি ওকে ছেড়ে দিন প্লিজ। যদি বাবুরাম এটা করে থাকে তো কার কথায় করেছে? এটা কার জন্য করেছে? ওর কারোর সঙ্গে কোনো পুরনো শত্রুতা, কোনো ঝামেলা? জানি না এখন কোথায় আছে। রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল। শালিনীর সঙ্গে আমাদের কথা হচ্ছে, ও নিজের বাপের বাড়ি আছে। শালিনী নয়, রানী বৌদির কথা বলছি, আমার বর্দার বউ। উনি বেঁচে আছেন? বর্দার সাথে থাকলে এতদিন মরেই যেত। বর্দা কিন্তু ভালো স্বামী ছিল না। কেউ আমাদেরকে নরেন্দ্র পাটিদারের বউ রানীর ব্যাপারে কিচ্ছু বলেনি। কেন? কারণ ওর ব্যাপারে কেউ কিছু জানেই না। রাজেন যখন 4-5 বছরের ছিল তখন বৌদি বাড়ি ছেড়ে চলে গেছিল 25 বছর আগে। এত ছোট বাচ্চাকে ছেড়ে চলে গেছিল? না হলে ওকে পৃথিবী ছাড়তে হতো। বর্দা তো বৌদিকে জানোয়ারের মতো মারত। খুব কম লোকই জানে যে দিনের বেলা ছাত্রদের ন্যায় আর আদর্শের কথা পড়ানো আমার বর্দা রাত্রির বেলা মদ খেয়ে একেবারে শয়তান হয়ে যেত। আমি সবসময় ভাবতাম বৌদি কবে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, আর একদিন সত্যিকারে পালিয়ে গেল। কিন্তু প্রকাশবাবু, পোস্টমর্টম রিপোর্টে নরেন্দ্রর রক্তে আমরা এক ফোঁটাও মদ পাইনি। হয়তো ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি যেটা বলছি সেটা অতীতের কথা, যেটা সত্যি। তার মানে আপনি বলছেন যে হামলার আসল উদ্দেশ্য ছিল নরেন্দ্রবাবু? রাজেন মারা গেল কারণ ওই সময় ওখানে উপস্থিত ছিল? এটা আমি কি করে বলতে পারবো? আপনি জিজ্ঞেস করেছেন বাবুরান কার কথাতে এই কাজটা করেছে। আমার রানী বৌদির কথা মনে পড়লো, কারণ বৌদি ওকে চিনত। তারপর আপনি বললেন যে ওখানে চুরি টুরি কিছু হয়নি, তো আমি এই কথাগুলো বললাম। কিন্তু মনু কিছু করেনি, আপনি প্লিজ ওকে ছেড়ে দিন। শালিনী বলছে ওকে সবসময় বলা হয়েছে যে রাজেনের মা ছোটবেলায় মারা গেছে। জানি না আর কোন কোন দিকে উঠে আসবে। আর এই ডাবল মার্ডার কেসে কার হাত রয়েছে? আমাকে ক্ষমা করো ভগবান, আমাকে ক্ষমা করো। রাজেনের ফোন রেকর্ড পাওয়া গেছে। ও 3 জন মহিলার সাথে রেগুলার টাচে থাকতো। মহিমা শুক্লা, পূজা জৈন আর নয়না প্রজাপতি। গত 8 মাসে প্রায় প্রত্যেক দিন রাজেনের সাথে এই 3 মহিলার কথা হতো। কখনো কখনো তো ঘন্টার পর ঘন্টা। কিন্তু এর মধ্যে কারোর নামই সামনে আসেনি। এখানে অনেক কিছু এমন রয়েছে যা আমাদের থেকে লুকানো হচ্ছে। এই ঘরোয়া ঝগড়াটা কাউন্সেলিং অবধি নিয়ে যাওয়াটাই আমার গড়বড় লেগেছে। ব্যাপার কিছু অন্য আছে, কিন্তু দেখানো হচ্ছে অন্যভাবে। তার মানে তো এই ডাবল মার্ডারের প্ল্যানটা অনেক দিন ধরে হচ্ছিল স্যার। অন্তত একটা মার্ডারের তো বটেই, দ্বিতীয়টা হয়তো হয়ে গেছে। অমিত, অমিত, কবে বুঝবি তুই অমিত? কবে বুঝবি? বিষ, এটা বিষ। তোর দেখা দেখে যদি অতুল এটা শুরু করে তাহলে এরকমটাই চাস তুই? দেখ অমিত, আমাদের জীবনটাকে আরো সুন্দর করে তুলতে হবে। যেরকমই আছি আমরা তার থেকে ওপরে উঠতে হবে।
তোর কি মনে হয় তুই আর অতুল যেটা সহ্য করছিস ভুগছিস সেটা আমি আর সোনিয়া দেখিনি? কিন্তু এখন আমাদের সেই সব ভুলতে হবে, সেই সব স্মৃতি থেকে বাইরে বেরোতে হবে, কিন্তু এইভাবে নয় যেভাবে তুই করছিস, সঠিকভাবে ভাই। এই ঘটনায় প্রতি মুহূর্তে নতুন নতুন দিক উন্মোচন হচ্ছিল তদন্তের জন্যে, কিন্তু কোনো দিকেই কোনো পোক্ত প্রমাণ ছিল না এটা বলার জন্যে যে আসল গল্পটা কি। স্যার, আপনারা সন্দেহের তালিকায় কাকে রাখেননি? মানে সন্দেহের তালিকাটা একদম ভর্তি, আর চাবির গোছার মতো। এক তো রাজেনের কাজিন মনু, তারপর তার 25 বছর আগের মা রানী পাটিদার, যে বহুদিন আগে নিখোঁজ। তারপর তার জীবনের এই 3 দেবী, মহিমা শুক্লা, পূজা জৈন, নয়না প্রজাপতি। আর মাস্টার চাবি বোধহয় আমাদের হাতেই একটাই আছে, চাকর বাবুরাম। স্যার, আমার মনে হচ্ছে এই সমস্ত অ্যাঙ্গেলের মধ্যেখানে আমরা কিছু ছেড়ে যাচ্ছি, কিছু নজর এড়িয়ে যাচ্ছে, যেটা আমরা ঠিক ধরতেই পারছি না। এই শালিনীর মা, ওর ব্যাপারে কি? তার ব্যাপার কি গুরু? আমার একটু খটকা লাগে যে এই শালিনীর বিয়ে 7 বছর হয়ে গেছে, 6 বছরের একটা বাচ্চাও রয়েছে। শালিনীর ছোট বোন সোনিয়ারও বিয়ে হয়েছে 3 বছর হলো, আর শালিনীর মায়ের হাজবেন্ড অনেক বছর আগেই ওপরে চলে গেছে। তার মানে এই মহিলা একা নিজের ক্ষমতায় এই দুটো মেয়েকে মানুষ করেছে, আর এখন হঠাৎ দুটো নাবালক ছেলেকে ছেড়ে এমনি গায়েব হয়ে গেল। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না স্যার। কিছু বোঝা গেল? স্যার, যদি টাইমিং দেখা যায় তবে কেস ওখান থেকেই শুরু হচ্ছে। মা গায়েব হচ্ছে, দুটো ছেলে শালিনীর বাড়িতে গিয়ে উঠছে, রাজেন আর শালিনীর মধ্যে অশান্তি শুরু হচ্ছে, তারপর শালিনী আলাদা হচ্ছে ওর স্বামীর থেকে। আর তারপর রাজেন মারধর শুরু করে, ডোমেস্টিক সেলে কমপ্লেন করা হয়। যখনই মামলাটা একটা নিষ্পত্তির জায়গায় আসে তখনই জোড়া খুন হয়ে যায়। লেগে পড়, খোঁজ নে শালিনীর মায়ের। খুঁজে তো দেখি ওই কেসের চাবিকাঠি নাকি সিন্ধুকের ভেতর রাখা আসল জিনিস। সন্দিগ্ধের লিস্ট ক্রমশ বেড়ে যাচ্ছিল, আমাদের কাছে অনেকগুলো অ্যাঙ্গেল ছিল, কিন্তু এখন এই কেসে একটা নতুন মুখ আসতে চলেছিল। মেয়েটার নাম কোমল মাহাতো, যে একটা অতীতের কেসের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু ওই মুহূর্তে আমাদের কেসে একটা বড় লিড হতে চলেছিল। আমরা ভাবতে পারিনি যে শালিনীর মায়ের এই কেসের সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকবে, কিন্তু আমরা ভুল ছিলাম। শালিনী আর রাজেন হালে আলাদা হলেও কিন্তু এই দূরত্ব অপরাধের সেই বীজ ছিল যেটা শালিনীর মা বুনেছিল। সঠিক জিনিসটাতেই আঙুল দিয়েছেন স্যার। নতুন কি খবর আছে গুরু? সেটাই, এই শালিনীর মা কোথাও হারিয়ে টাড়িয়ে যায়নি। মানে শালিনী মিথ্যে বলছে? কোথায় শালিনীর মা? আপনাদের চৌকাটেই বসে আছে স্যার। ম্যাডাম তো ভিতরে পাশের পুলিশ স্টেশনের লকআপে বসে আছে। আরে এই আশা, আরে এদিকে শোন না। আরে আমি কয়দি তো কি হয়েছে, জানোয়ার তো নই। এরকম শুকনো রুটি তো আমাকে খাওয়াস না। আমি কি খাবার আনার জন্য টাকা দিয়ে দেবো? তোর হারামের টাকা তোর কাছে রাখ। তোর মতো জঘন্য মানুষকে শুকনো রুটি তো কি, ভুসি রুটিও দেওয়া উচিত না। শালিনীর মায়ের নাম ডলি। ফেব্রুয়ারি 2017-এ পুলিশ ওর বিরুদ্ধে টিপ পায়, সঙ্গে সঙ্গে ধরে ফেলে। চার্জ 370। হিউম্যান ট্রাফিকিং? হ্যাঁ স্যার, এই ডলি একটা মেয়েকে চুরি করেছিল আর তারপর ধান্দায় বসেছিল। নিজের বাড়িতে বসেই ব্যবসা চালাতো। অনেক দিন ধরে ওর এটাই পেশা, মেয়েদের কেনে বেচে আর ধান্দায় বসায়। জানি না কিভাবে আমাদের র্যাডারে শালিনীর এই অতীতটা ধরা পড়েনি। শালিনী আমাদের র্যাডার থেকে এটাকে লুকিয়ে রেখেছিল। কিন্তু এই ডলির ব্যাকগ্রাউন্ডের সাথে রাজেন এবং তার বাবার খুনের সাথে কি সম্পর্ক থাকতে পারে গুরু? সম্পর্ক থাকতে পারে স্যার। কোনো লিড আছে। আমার একটা হিস্ট্রি সিটার বন্ধু আছে ফাইজাল, ডলি তাকে লকআপে ডেকেছিল এই গত মাসে আগস্টে। নমস্কার ডলিদি। শোন, তুই ভোজপুরে যা, গঙ্গাধর 25,000 টাকা দেবে। টাকাটা আজ সুরেশকে দিয়ে দিবি। যাকে টাকা পাঠানো হয়েছিল সেই সুরেশকে, সেটা এখনো জানতে পারিনি স্যার। হতে পারে রাজেনকে মারার সুপারি দেওয়া হয়েছিল আর নরেন্দ্র তার সঙ্গে মারা গেল। সুপারি কাকে দিয়েছিল? সুরেশকে? না স্যার, কিন্তু স্যার এই সুরেশ কোনো মাধ্যম হতে পারে যে সুপারি দিয়েছিল নরেন্দ্রর চাকর বাবুরামকে। আর বাবুরাম নিখোঁজ, এই অ্যাঙ্গেলটা সলিড স্যার। কিন্তু সব কিছুই শালিনীর জন্যে। কেন নয় স্যার, ডলির বদলে শালিনী 2 ভাইয়ের মা হয়ে রয়েছে, আর তখন থেকে রয়েছে যখন থেকে এই ডলি ভিতরে ঢুকেছে। আর শালিনী আপনাদেরকে মিথ্যে করে বলেছে যে ডলি তার 2টো বাচ্চাকে ফেলে চলে গেছে। আমার মনে হয় সবটাই ভিতরের খেলা। এই খেলাটা মা মেয়ে দুজনে মিলেই সাজিয়েছে। এবার তো শালিনীকে সরাসরি জিজ্ঞেস করতে হবে, আর এই ডলির ঠিকুচি কুষ্টি বার করতে হবে। যে কেসে ও ভেতরে ঢুকেছিল সেটা ডিটেল বার করো। যতই চেষ্টা করো দুর্ভাগ্যকে কাটিয়ে ওঠার, সে আবার ভয়ানক স্বপ্ন হয়ে ফিরে আসে।
অনেকগুলো জীবন বরবাদ হয়েছিল অতীতে, অনেকগুলো জীবন বরবাদ হচ্ছে বর্তমানে, আর আগামী দিনগুলিতে আরও কিছু জীবন বরবাদ হতে চলেছে। জামাইবাবুকে ছেড়ে দেওয়া তো ঠিক হয়নি দিদি। আমি জানতাম না চোখে প্রাণে মরতে হবে। তোর কি মনে হয় যে মা এসব করিয়েছে? আরে এইদিকে দেখো গো, এই গাড়িটা বাইকটাকে মেরে দিয়েছে। আরে দেখুন দেখুন, আরে বাইকের লোকটার খুব ক্ষতি হয়েছে মনে হচ্ছে। চলো চলো ওর হেল্প করি। আরে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোনটা কর না। এখন সামনে অনেক দিক খোলা ছিল, অনেক প্রশ্ন উঠেছিল, আর আমরা অপেক্ষা করছিলাম একটা সূত্রের জন্যে, একটা ব্রেক থ্রুর জন্যে, যা এই কেসটাকে সমাধান করতে পারত। এই 7 মাস আগের ট্রাফিকিং কেসটা কি ছিল, যেটার জন্য শালিনীর মা ডলি গ্রেপ্তার হয়েছিল? এটার সাথে কি শালিনীর ছোট বোনের স্বামীর অ্যাক্সিডেন্টের কোনো সম্পর্ক রয়েছে, নাকি এই কেসের কানেকশন ওই 3টে মেয়ের সাথে রয়েছে, যাদের সাথে রাজেন পাটিদারের ফোনে প্রায়ই কথা হতো? যেটা জানতে পেরে শালিনী তার মায়ের সাহায্য নিয়ে তার স্বামীকে খুন করে। এই ডাবল মার্ডার কেসে বাবুরামই কি আসল কালপ্রিট ছিল? তার কাছে পৌঁছতে পারলেই কি এই কেসটা একটা ব্রেক থ্রু পেয়ে যেত? অভিনন্দন, বাড়ি থেকে পলাতক তোমার মায়ের খোঁজ পেয়ে গেছি, আর তোমার মিথ্যেরও। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.